যৌবনের প্রারম্ভেই অভাবনীয় এক দুর্ঘটনার শিকার হতে বাঁচার ইচ্ছেটাই প্রায় হারাতে বসেছিল নন্দিনী। সেখান থেকে আজ এই জায়গায়, অর্থাৎ স্কুল শিক্ষিকা পদে চাকরি পাওয়ার জন্য সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর যে ব্যক্তিটির কাছেও কৃতজ্ঞ, তিনি হলেন ওর পরম শ্রদ্ধেয় শাশুড়ি মা। তাই আজ তাকেই প্রণাম নিবেদন করে কান্না ভেজা গলায় নন্দিনী বলে উঠল, মা, আজ তোমার জন্যই সম্ভব হলো আমার নতুন একটা জীবন ফিরে পাওয়া। আশীর্বাদ করো যাতে সামনের দিনগুলো এভাবেই যেন আমি শান্তিতে কাটাতে পারি। তা কি আর বলতে রে, তোর ওপর আমার সস্নেহ আশীর্বাদ সবসময় ছিল এবং সারাটা জীবন থাকবেও। তুই যে আমার কাছে কি, তা তোকে আমি বলে বোঝাতে পারবো না। নন্দিনীর আজ যেন বেশি করে মনে পড়ছে সেই 5 বছর আগে সেই কালান্তক দিনটার কথা। বিয়ের পর মাত্র 6 মাসও কাটেনি। হঠাৎ করে একদিন সকালবেলায় ও খবর পেল যে ওর স্বামী আর নেই। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার এই অকাল জীবনাবসাদ। হৃদয় বিদারক এই খবরের ফল যা হওয়ার তাই হয়েছিল নন্দিনীর মানুষ লোকে। জীবন থেকে মুহূর্তেই যেন হারিয়ে গিয়েছিল বেঁচে থাকার রসদটুকু। নিজেকে যেন তখন মনে হতে লাগলো অসহায় সম্বলহীন এক অস্তিত্ব, যার চারিদিকটা সম্পূর্ণই অন্ধকারাচ্ছন্ন। আর সেই দিনটা থেকে আজ পর্যন্ত যিনি ওকে সমানে স্নেহ সহচার্য দিয়ে আসছেন, তিনি হলেন ওর শাশুড়ি মা নিভা দেবী। তবে শুধু ওই দিনটা থেকেই নয়, তার আগে থেকে নিভা দেবীর মানসিক প্রস্তুততার পরিচয় পেয়েছিল নন্দিনী। ওর মতো আর্থিকভাবে অসচ্ছল একটা পরিবারের মেয়েকে গ্রামের একটা অনুষ্ঠানে দেখতে পেয়ে একমাত্র ছেলের পাত্রী হিসেবে তার ভালো লেগে যাওয়াটা যেমন ছিল, তেমনি ছিল গ্রামের সামাজিক প্রথামাফিক ওর বাবার চেয়ে চিনতে কিছু পণ দেওয়ার ইচ্ছাটাকে স্কুল শিক্ষিকা নেভাদেবীর বলিষ্ঠ প্রত্যাখ্যানও। নিজের সন্তানহারা হওয়ার যন্ত্রণাকে আপাতত দূরে সরিয়ে রেখে অকাল বৈধব্য প্রাপ্তাকে নিজ সন্তান জ্ঞানে প্রতিপালন করে তার ওপর স্নেহের চাদর বিছিয়ে দেওয়াটাই তার অবশ্য কর্তব্য ছিল। সেই উপলব্ধিটাই সেই মুহূর্তে নন্দিনীর শাশুড়ি মা অনুধাবন করতে পেরেছিলেন। আর পেরেছিলেন বলেই ওর উচ্চশিক্ষার ব্যাপারে অনতিবিলম্বেই তিনি যথাসম্ভব উদ্যোগী হয়ে পড়েছিলেন। দুর্ঘটনার কয়েক মাস বাদেই বিএডে ভর্তির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নন্দিনীকে তিনিই প্রথম জানালেন, নন্দিনী, আমি সব খোঁজ নিয়ে এসেছি। সামনে মাসেই অনলাইনে বিএডে ভর্তির প্রসেস শুরু হয়ে যাবে। তুই কিন্তু অ্যাপ্লাই করে দিবি। নন্দিনী এ ব্যাপারে আগের থেকে কিছুই জানতো না। হঠাৎ করে শাশুড়িমার থেকে এই মহতী প্রস্তাবটা শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও পরে অবশ্য সম্মতিসূচকভাবেই ও ঘাটটা নাড়ল। এদিকে নন্দিনীর বাবা মা তাদের মেয়ের জন্য ভেঙে পড়লেও একেবারের জন্য ওকে শাশুড়ির থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেননি। নন্দিনীর যেমন প্রবল আস্থা বা ভরসা ছিল নিভা দেবীর ঔচিত্যবোধের প্রতি, ওর জন্মদাত্রী বাবা মায়েরও ছিল তেমনই। বিএড পাসের পর শুরু হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নন্দিনীকে বসানোর তোড়জোড়। ওকে সব সময় উৎসাহ যোগাতে থেকে শুরু করে পরীক্ষার ফ্রিজের ব্যবস্থা করে দেওয়া সবই চালিয়ে যাচ্ছিলেন নিভা দেবী। আর এইভাবে একদিন নন্দিনীর ভাগ্যেও সিকেটা ছিটে গেল। সরকারি স্কুলের শিক্ষিকা পদেও নির্বাচিত হলো। স্কুলের এই চাকরিতে যোগদানের দিনটা থেকে শুরু হলো নন্দিনীর জীবনের এক নতুন অধ্যায়, নতুন করে জীবনকে ফিরে পাওয়ার পর্ব, ওর বাঁচার রসদ খুঁজে পাওয়া। বছর 2 এইভাবে কেটে যাওয়ার পর নিভা দেবী একদিন নিজেই কথাটা পারলেন নন্দিনীর কাছে। কিছু কি ভেবেছিস মা? কি ব্যাপারে? না, তোর জীবনটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবি সে ব্যাপারে। ওইসব কিছু ভাবার অবকাশই পাইনি মা। আর এই তো বেশ আছি আমি তোমার কাছে। না না, এটাই তো সব নয় নন্দিনী। আমিও তো শান্তি পাবো না
তোর কিছু একটা ব্যবস্থা না করে দিয়ে যেতে পারলে? তুমি যেটা ভালো বোঝো করো। এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না। স্বামীহারা হওয়ার এতদিন বাদেও শাশুড়ি মা স্নেহ ভালোবাসায় এতটাই সম্পৃক্ত হয়ে আছে নন্দিনী যে নিজের গর্ভধারিণীর সাথে তার কোনো পার্থক্য বুঝতে পারে না। এমনকি এই বছরে খুব কম দিনেও বাপের বাড়ি গিয়েছে একান্ত আপনজনদের থেকে সান্ত্বনার খোঁজে। বরং ওর মা বাবাই অনেক বেশি সংখ্যক বারবার এই বাড়িতে এসে ওর সাথে দেখা করে গেছেন, কেননা তারা এটা বেশ ভালোই অনুভব করতে পারেন যে তাদের মেয়ে এখানে কোনো অংশেই খারাপ নেই। এখন মাঝে মধ্যেই নিবাদেবী নন্দিনীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বাড়ি, এইসব আর কি। সংসারে তো এই দুটিই প্রাণী। শ্বশুরমশাই তো ওর বিয়ের অনেক আগেই প্রয়াত হয়েছেন। এই তো কিছুদিন আগে এক ট্রাভেল এজেন্সির সাথে শাশুড়ি বৌমা মিলে সিমলাও ঘুরে এলেন। তা ওদের এই সফরে অনেকের সাথেই ওদের আলাপ পরিচয় হলো। নিবাদেবী আবার অপরিচিত কাউকে নন্দিনীর পরিচয় দেন কন্যা হিসাবেই, কখনো পুত্রবধূ বলেন না। এই সফর সঙ্গীদেরও যথারীতি সেইভাবেই পরিচয় করালেন নন্দিনীকে। যাত্রা শেষে অনেকের সাথে মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদির বিনিময় হলো ওনাদের মধ্যে। সবচেয়ে বড় কথা হলো এই বেরোনোর ফলে ওদের দুজনের মধ্যে এতদিন যে যন্ত্রণার একটা বোঝা চেপে বসেছিল তার থেকে যে অনেকটাই মুক্তি পেল ওরা। এখন যেন ওরা একটু হালকা বোধ করতে লাগলো। বেরিয়ে আসার পরে বেশ কিছুদিন ধরে চলতে লাগলো সদ্য অভিজ্ঞতার পারস্পরিক সব স্মৃতিচারণ, রকমারি ছবির কোলাজ দেখে আনন্দের মুহূর্তগুলো স্মরণ করা, যাত্রা সঙ্গীদের সাথে মোবাইলে কথোপকথন। ওদের বেশ ভালোই কেটেছিল ওই সব দিনগুলো। এর ঠিক মাস দুয়েক বাদে রাত 9টা নাগাদ নিভাদেবী একটা ফোন পেলেন। স্ক্রিনে দেখতে পেলেন ওই সফর সঙ্গীদেরই একজন, ওনারই সমবয়সী এক ভদ্রমহিলা, সুজাতা বসু। প্রথমত তিনি প্রথামাফিক কুশল বিনিময় করলেন, তারপর অবধারিতভাবেই চলে এলেন ভ্রমণ প্রসঙ্গে। এক কথায় দু কথায় বেশ এগিয়েও গেল সেই কথাবার্তা। অবশেষে আসল প্রসঙ্গের অবতারণা করলেন সুজাতা দেবী। নন্দিনীকে দেখে ওনাদের এত ভালো লেগেছে যে ওর সাথে ওনার পুত্রের বিয়ের ব্যাপারে উনি একটু কথা বলতে চান। ওনার প্রস্তাব শুনে নিভাদেবী ছেলের ব্যাপারে সব জানলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি তো সব শুনলাম, নন্দিনীকে জিজ্ঞেস করি, ওর মতামত জানতে পারলে আপনাদের জানিয়ে দেব, কেমন? যথাসময়ে নন্দিনীকে সব জানালেনও। ভদ্রমহিলা ও তার ছেলের পরিচয় দেওয়ার সাথে সাথে নন্দিনীর রেকগনাইজ করতে কোনো অসুবিধা হলো না ছেলেটার আইডেন্টিটি, কারণ এই ছেলেটাও যে ওই সফরের একজন ছিল। সেই সময় ওদের মধ্যে বাক্যলাপের কোনো সুযোগ না ঘটলেও ছেলেটাকে মন্দ লাগেনি নন্দিনীর। তবে তখন ছেলেটার পেশাগত পরিচয় সম্পর্কেও কিছুই জানতো না। এখন জানতে পারল যে পাত্র একটা বেসরকারি সংস্থায় পদস্থ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। সব শুনে টুনে অন্তত মিনিট তিনেক নীরবই ছিলেন নন্দিনী। তারপর বলল, মা, কি আর বলবো বলো, কপালটা তো দেখলে আমার, তার ওপর ভরসা করার মতো শক্তিও তো আমি আর পাচ্ছি না। তবে একটা কথা তোমায় বলতে পারি, ছেলেটাকে আমার খারাপ লাগেনি। এখন তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নাও, আমার আর কিছু বলার নেই। শোন, কপাল নিয়ে বসে থাকলে তো আর হবে না, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাটা তো আমাদের করে যেতেই হবে, তাই না? সব কিছু জানিয়েই দুপক্ষের মধ্যে বিশদে আলোচনার পর অবশেষে যখন এখানেই বিয়েটা স্থির হলো নন্দিনীর, ও শাশুড়ি মাকে মনে করিয়ে বলল, মা, তুমি যেমন একটা অনুষ্ঠান বাড়ি থেকে আমাকে তোমার ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, দেখো এখানেও ঠিক তেমনি প্রস্তাবটা আসলো একটা ট্যুর পার্টি থেকে। মানে উভয় ক্ষেত্রে একটা জনসমাগমের মধ্যে আমি উপস্থিত ছিলাম। ঠিক বলেছিস তো, আমার তো খেয়ালই ছিল না এই মিলটার ব্যাপারে। সত্যি
তোরা না এভাবে ভাবতেও পারিস। হাসতে হাসতে কথাগুলো বলে ফেললেন নিভা দেবী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।